মহাগ্রন্থ কোরআনের সাথে গাজায় ইসরায়েলি সেনাদের এ কেমন আচরণ? আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, ভালো আছেন তো? এস জে রতন আছি আজকের পুরো আলোচনায়। চেঞ্জ টিভির আন্তর্জাতিক চোখ অনুষ্ঠানের আজকের আয়োজনের পুরোটা দেখার আমন্ত্রণ। গাজা যুদ্ধে ইসরায়েলি বাহিনী হেন কাজ নেই যে করছে না। যুদ্ধের তো আন্তর্জাতিক নীতি রয়েছে, সে অনুযায়ী যুদ্ধ করলে হয়তো ইসরায়েলি বাহিনীকে এত কথা শুনতে হতো না, কিন্তু তারা শুরু থেকেই করেনি। ফলে কেউ কেউ 7 অক্টোবরে হামাসের হামলার কথা মুখে আনতে চাইলেও তা সীমাহীন ইসরায়েলি বর্বরতার কারণে যুক্তিতে টিকছে না। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকার একটি মসজিদের ভেতর পবিত্র কোরআন শরীফ পুড়িয়েছেন এক ইসরায়েলি সেনা। এ সংক্রান্ত একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। এটি ছাড়াও একাধিক জায়গায় কোরআন ও অন্যান্য বই পড়ানোর ছবি ও ভিডিও প্রকাশিত হয়েছে। ভিডিওটি নেট দুনিয়ায় ছড়িয়ে পড়ার পর ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর পুলিশ বিভাগ এই ঘটনা তদন্ত করার প্রতিশ্রুতি দিয়েছে। কোরআন পোড়ানোর একাধিক ভিডিও ও ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ করেন ইসরায়েলি সেনারা। পরবর্তীতে ফিলিস্তিনিরা সেগুলো তাদের অ্যাকাউন্টে শেয়ার করেন। একটি ভিডিওতে দেখা যাচ্ছে রাফা এলাকায় এক সেনা একটি কোরআন ধরে রেখেছেন, এরপর সেটি তিনি আগুনে ছুঁড়ে মারেন। আরেকটি ছবিতে দেখা যাচ্ছে গাজা সিটির আকসা বিশ্ববিদ্যালয়ের ভেতর একটি বুক শেলফের সামনে দাঁড়িয়ে আছেন এক সেনা। ওই সময় পেছনে থাকা শেলফের বইয়ে আগুন জ্বলতে দেখা যায়। এসব ঘটনার প্রতিক্রিয়ায় প্রতিরক্ষা বাহিনী জানিয়েছে তাদের পুলিশ বিভাগ এগুলো তদন্ত করছে। তদন্ত শেষে প্রতিবেদন মিলিটারি অ্যাডভোকেট জেনারেলে পাঠানো হবে। এছাড়া কোরআন পোড়ানোর ঘটনার নিন্দাও জানিয়েছে প্রতিরক্ষা বাহিনী। তারা বলেছে তাদের যে নীতি রয়েছে তার সঙ্গে এটি সাংঘর্ষিক এবং তারা সব ধরনের ধর্মের প্রতি সম্মান জানায়। গাজার দক্ষিণের শহর রাফায় ইসরায়েলকে হামলা বন্ধের নির্দেশ দিয়েছে জাতিসংঘের সর্বোচ্চ আদালত ইন্টারন্যাশনাল কোর্ট অব জাস্টিস আইসিজে। শুক্রবার সন্ধ্যায় শুরু হওয়া অধিবেশনে এই নির্দেশ দেন আইসিজের প্রধান কৌঁসুলি নাওফা সালাম। তিনি বলেছেন, রাফায় ইসরায়েলি সামরিক হামলা সেখানের বেসামরিক মানুষের জন্য ধ্বংস ডেকে আনবে। অবশ্যই ইসরায়েলকে রাফায় হামলা বন্ধ করতে হবে বলে জোর দিয়েছেন আইসিজের প্রধান কৌঁসুলি। আল জাজিরা জানায়, গাজায় গণহত্যার অভিযোগে দক্ষিণ আফ্রিকার করা অভিযোগের ভিত্তিতে ইসরায়েলকে রাফায় হামলা বন্ধের নির্দেশ দেয় আইসিজে। আদালতের রায়ে রাফার পরিস্থিতি ধ্বংসাত্মক বলে উল্লেখ করা হয়। নওয়াফ সালাম বলেছেন, রাফার মানবিক অবস্থা ধ্বংসাত্মক পর্যায়ে পৌঁছেছে। এর আগে দক্ষিণ আফ্রিকার আবেদনে বলেছে রাফা শহরসহ গাজা উপত্যকায় ইসরায়েলিদের সামরিক অভিযান বন্ধে জরুরি পদক্ষেপ নিতে হবে। এই আবেদনের বিষয়ে শুক্রবার রায় দিয়েছে আইসিজে। এই রায়ে গাজায় বেসামরিকদের ওপর ইসরায়েলি হামলা অমূলক বলে উল্লেখ করেছে আদালত। ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র গোষ্ঠী হামাসকে নির্মূলের লক্ষ্য নিয়ে অবরুদ্ধ গাজা ভূখণ্ডে হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল। জবাবে ইসরায়েলি সেনাদের বিরুদ্ধে পাল্টা প্রতিরোধ চালিয়ে যাচ্ছে হামাসও। টানা 7 মাসেরও বেশি সময় ধরে চলছে সংঘাত। এমন অবস্থায় ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দিতে নেতানিয়াহুর প্রতি আহ্বান জানিয়েছেন ইসরায়েলের বিরোধী দলীয় নেতা ইয়ার লাপিদ। নির্দিষ্ট কিছু শর্তের অধীনে এই পদক্ষেপ নিতে বলেছেন তিনি। বৃহস্পতিবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তা সংস্থা আনাদোলু। প্রতিবেদনে বলা হয়েছে, বেশ কিছু শর্ত ও গ্যারান্টির বিনিময়ে ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে মেনে নেওয়ার জন্য বুধবার প্রধানমন্ত্রী নেতানিয়াহুর প্রতি আহ্বান জানিয়েছেন ইসরায়েলের বিরোধী দলীয় নেতা ইয়ার লাপিদ। ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার বিষয়ে 3 ইউরোপীয় দেশ স্পেন, আয়ারল্যান্ড ও নরওয়ে নিজেদের পরিকল্পনার কথা ঘোষণা করার পর লাপিদ এই আহ্বান জানালেন। ইউরোপীয় এই দেশগুলো বলেছে ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠা ইসরায়েল ও ফিলিস্তিনের মধ্যে শান্তি আলোচনা এগিয়ে নিতে সহায়তা করবে। লাপিদ অবশ্য নেতানিয়াহুকে এই ধরনের অবস্থান গ্রহণ করতে বাধা দেওয়ার জন্য ইসরায়েলের জাতীয় নিরাপত্তা মন্ত্রী ইতামার বেন গভিরকে দায়ী করেছেন বলে স্থানীয় ইয়েদিওথ আহরনোথ পত্রিকা জানিয়েছে। তিনি বলেন, নেতানিয়াহুর ঘোষণা করা উচিত সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ে যোগদান সহ কিছু শর্ত এবং নির্দিষ্ট গ্যারান্টির অধীনে তিনি একটি ভবিষ্যৎ ফিলিস্তিন রাষ্ট্র মেনে নিতে ইচ্ছুক। তবে এই শর্তাবলী এবং গ্যারান্টি বা প্রস্তাবিত ফিলিস্তিন রাষ্ট্রের সঙ্গে সহযোগিতার প্রকৃতি সম্পর্কে সংবাদ সম্মেলনে বিস্তারিতভাবে কিছু বলেননি লাপিদ। চরমপন্থী বেন গভিরের সমালোচনা করে ইসরায়েলের বিরোধী দলীয় এই নেতা বলেছেন, ফিলিস্তিনকে রাষ্ট্র হিসাবে স্বীকৃতি দেওয়ার প্রস্তুতি সম্পর্কে
ঘোষণা করার অনুমতি তিনি নেতানিয়াহুকে দেবেন না। এমনকি বর্তমান পরিস্থিতিকে পাগলামিতে বাস করা বলেও বর্ণনা করেন তিনি বলেন, এই সরকার পারবে না, আমাদের নেতানিয়াহু সরকারকে হটিয়ে দিতে হবে এবং একটি কার্যকরী সরকার গঠন করতে হবে। আনাদোলু বলছে 2022 সাল থেকে বেনিয়ামিন নেতানিয়াহুর নেতৃত্বে ইসরায়েলে অতি কট্টরপন্থী জোট সরকার ক্ষমতায় রয়েছে। গাজার একটি মসজিদে হামলা চালিয়েছে ইসরায়েল। এতে কমপক্ষে 16 ফিলিস্তিনি নিহত হয়েছেন। নিহতদের মধ্যে অন্তত 10 জন শিশু। হামলায় আহত হয়েছেন আরও অনেকে। ইসরায়েলি হামলা থেকে বাঁচতে এসব শিশু সহ অনেক নারীও ওই মসজিদে আশ্রয় নিয়েছিলেন। আল জাজিরা জানিয়েছে, গাজায় রাতভর হামলা চালিয়েছে ইসরায়েল। এরই এক পর্যায়ে উত্তর গাজা শহরের ফাতিমা আল জাহরা মসজিদে হামলা চালায় ইসরায়েল। হামলার পরপরই তাৎক্ষণিকভাবে নিহতের সংখ্যা 10 জন বলে জানানো হলেও পরে তা বেড়ে 16 জনে পৌঁছায়। নিহতদের মধ্যে অন্তত 10টি শিশুও রয়েছে। হামলায় আহত হয়েছেন আরও বহু মানুষ। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, নিহতদের অধিকাংশই ছিলেন বাস্তুচ্যুত নারী ও শিশু। ইসরায়েলি হামলা থেকে বাঁচতে তারা মসজিদে আশ্রয় নিয়েছিলেন। এছাড়া এই মসজিদে পবিত্র কোরআন শিক্ষার একটি স্কুলও রয়েছে। এছাড়া দারাজের আশপাশের আল সাহাবা স্ট্রিটের মসজিদ এবং আশপাশের ভবনগুলো ইসরায়েলি হামলায় মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়েছে। এদিকে মধ্য গাজার নুসেইরাত শরণার্থী শিবিরের একটি বাড়িতে ইসরায়েলি সামরিক বাহিনীর বোমা হামলায় অন্তত 8 জন নিহত হয়েছেন বলে ওয়াফা নিউজ এজেন্সি জানিয়েছে। এই হামলাতেও নিহতদের বেশিরভাগই নারী ও শিশু। হামলায় আরও বেশ কয়েকজন আহত হয়েছেন জানিয়ে ওয়াফা বলেছে, হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। খবরে প্রকাশ, গাজা শহরের জেইতুন এলাকায় একদল লোকের ওপর ইসরায়েলি সেনাবাহিনীর ড্রোন হামলায় অন্তত 7 জন নিহত এবং আরও 20 জনেরও বেশি আহত হয়েছেন। মূলত জেইতুন এলাকায় মানুষ একটি গ্যাস স্টেশনের সামনে জড়ো হয়েছিল। এরপরই তাদের ওপর ড্রোন হামলা চালায় ইসরায়েলি বাহিনী। এদিকে গত 7 অক্টোবর থেকে গাজা উপত্যকায় ইসরায়েলের প্রাণঘাতী হামলায় নিহত ফিলিস্তিনিদের সংখ্যা 35,709 জনে পৌঁছেছে বলে বুধবার অবরুদ্ধ এই অঞ্চলের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে এবং হামলায় আরও প্রায় 80,000 মানুষ আহত হয়েছেন। কলম্বিয়ার প্রেসিডেন্ট গুস্তাভো পেত্রো ফিলিস্তিনি শহর রামাল্লায় একটি দূতাবাস খোলার নির্দেশ দিয়েছেন। বুধবার পররাষ্ট্রমন্ত্রী লুইস গিলবার্তো মুরিলো সাংবাদিকদের বলেছেন এ কথা। কলম্বিয়া ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্রের স্বীকৃতি দিয়েছে অনেক আগেই। এবার রামাল্লায় খুলতে যাচ্ছে তাদের দূতাবাস। এর আগে ফিলিস্তিনে বর্বর হামলা চালানোর প্রতিবাদে গত 2 মে ইসরায়েলের সঙ্গে সম্পর্ক ছিন্ন করে কলম্বিয়া। কলম্বিয়ার প্রেসিডেন্ট গুস্তাভো পেত্রো বলেন, রামাল্লায় আমাদের দূতাবাস নির্মাণ হবে ফিলিস্তিনিদের প্রতি সহমর্মিতা প্রকাশের দ্বিতীয় পদক্ষেপ। প্রথম পদক্ষেপ ছিল ফিলিস্তিনিদের ওপর গণহত্যা চালানোর প্রতিবাদে গত 2 মে ইসরায়েল থেকে কলম্বিয়ার সব কূটনীতিককে প্রত্যাহার করে ইহুদিবাদী দেশটির সঙ্গে সব ধরনের সম্পর্ক ছিন্ন করা। প্রেসিডেন্ট গুস্তাভো পেত্রো গত বছরের 20 অক্টোবর ইসরায়েলের রাষ্ট্রদূত গালি ডাগান ও ফিলিস্তিনের রাষ্ট্রদূত রৌফ আল মালকির সঙ্গে পৃথক বৈঠকে প্রথম রামাল্লায় দূতাবাস করার কথা জানান। জাতিসংঘে ফিলিস্তিনকে পূর্ণ সদস্যপদ দেওয়ারও আহ্বান জানান কলম্বিয়ার প্রেসিডেন্ট। রামাল্লায় কলম্বিয়ার দূতাবাস চালুর খবর এমন দিনে ঘোষণা করেছেন দেশটির প্রেসিডেন্ট, যেদিন বুধবার ইউরোপের 3 দেশ স্পেন, নরওয়ে ও আয়ারল্যান্ড যৌথভাবে ঘোষণা দিয়েছে ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্রের স্বীকৃতি দেওয়ার। আগামী 28 মে দেশ 3টি আনুষ্ঠানিকভাবে ফিলিস্তিনকে স্বীকৃতি দেবে বলে বুধবার এক যৌথ সংবাদ সম্মেলনে জানানো হয়েছে। এর আগে 2018 সালের 3 আগস্ট জোয়ান ম্যানুয়েল সান্তোসের কলম্বিয়ার সরকার ফিলিস্তিনিকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেয়। কলম্বিয়ার বর্তমান প্রেসিডেন্ট গুস্তাভো পেত্রো বলেন, আমার দৃঢ় বিশ্বাস আরও অনেক দেশই এখন নির্যাতিত ফিলিস্তিনিদের পাশে দাঁড়াবে। একসময় বর্বর ইসরায়েল সরকার দেখবে তাদের পাশে আর কেউ নেই। তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়েপ এরদোয়ান সতর্ক করে বলেছেন, গাজা উপত্যকায় ইসরায়েলের আগ্রাসন বন্ধ না হলে বিশ্ব নতুন সংঘাতের মুখোমুখি হবে। যদিও পশ্চিমা দেশগুলো নেতানিয়াহুকে সমর্থন করছে, ফিলিস্তিনে গণহত্যা বন্ধ করা অসম্ভব। গাজায় ইহুদিবাদী সম্প্রসারণ অব্যাহত থাকলে আমাদের বিশ্বে নতুন সংঘাত হবার আশঙ্কা রয়েছে। আঙ্কারায় টিআরটির মাধ্যমে সম্প্রচারিত এক বক্তৃতায় তিনি এসব কথা বলেন। 28 মে ফিলিস্তিনকে একটি রাষ্ট্র হিসাবে স্বীকৃতি দেওয়ার জন্য তাদের অভিপ্রায় ঘোষণা করায় নরওয়ে, স্পেন এবং আয়ারল্যান্ডের প্রশংসা করেছেন তুর্কি প্রেসিডেন্ট। তিনি গাজা উপত্যকায় সংঘটিত অপরাধের জন্য ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুকে দায়ী করার প্রয়োজনীয়তার কথা পুনর্ব্যক্ত করেছেন। দর্শক, আজ এ পর্যন্তই।
আগামীকালের পর্বটি দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। শুভকামনা রইল।